গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 6 জানুয়ারি 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব ফিথ স্ট্র্যাটেজিকে। দেখো, তোমাদের এই উইকের ক্লাস রুটিনটা একটু সবাই দেখে নাও। তোমাদের আজকে 10:30 থেকে ডাব্লিউবিপি, কেপি, এসআই এবং কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের অ্যানালিসিস কিন্তু স্টার্ট। যেমন তোমাদের ডাব্লিউবিসিএস করাচ্ছিলাম, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, সেটা পার্সোনালিও হতে পারে বা তোমরা কমেন্ট করে, সেই জন্য তোমাদের এটা স্টার্ট করা হচ্ছে। আপাতত দুদিন থাকছে ডাব্লিউবিপি, কেপি, এসআই, কনস্টেবলের পিওয়াইকিউ অ্যানালিসিস। তো এটা 10:30 থেকে হবে। আর বাদবাকি তোমাদের আজকে থেকে 7টা থেকে রেলওয়ে গ্রুপ ডির জিকেজিএস ক্লাস কিন্তু তোমাদের স্টার্ট হচ্ছে। তো টেলিগ্রামে সবাই একটু চোখ রাখবে। টেলিগ্রামে তোমাদের সমস্ত লিঙ্ক ওখান থেকে চলে যাবে এবং ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস করতে পারবে। ওকে, বাদবাকি যেরকম যা ক্লাস হয় সেরকমই আজকে হবে। তো কে স্টাডি আর নলেজ অ্যাকাউন্ট দুটো ইউটিউব চ্যানেলই যাদের কাছে রয়েছে, সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের কাছে তো নোটিফিকেশান যাচ্ছেই। যদি কোনো অসুবিধা হয় নোটিফিকেশানে, সেক্ষেত্রে তোমরা টেলিগ্রামটা একটু জয়েন করে রেখো, কেমন? চলো, প্রথম প্রশ্ন আজকে কি আছে দেখে নেব। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসি এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ডিজিসিএ মানে কি? ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। তো এটা ডিরেক্টর জেনারেল হয়েছেন ফয়েজ আহমেদ কিদওয়াই। ফয়েজ আহমেদ কিদওয়াই ইনি 1996 ব্যাচের আইএএস অফিসার, বর্তমানে কৃষি আর কৃষক কল্যাণ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তো এই ডিজিসিএ ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন হচ্ছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য ভারত সরকারের একটা সংবিধিবদ্ধ সংস্থা। বেসামরিক বিমান যেগুলো চলাচল করে সেগুলোকে কন্ট্রোল করে এটা, ঠিক আছে? ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপ্পু রামমোহন নাইডু আছেন এখন বর্তমানে। তারপরে প্রশ্নে চলে আসবো, কোনটি একমাত্র জাতীয় ক্রীড়া পুরস্কার যেখানে পুরস্কার বিজয়ীকে নগদ পুরস্কার দেওয়া হয় না? দেখো, নগদ পুরস্কার কোন জাতীয় ক্রীড়া পুরস্কারে দেওয়া হয় না? রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার, এখানে কিন্তু কোনো নগদ পুরস্কার দেওয়া হয় না। এটা 2009 সাল থেকে দেওয়া হচ্ছে, 9 সালে প্রতিষ্ঠিত হয়। 4টে বিভাগের একটাতে তাদের অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে, মানে কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এটা দেওয়া হয়। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে খেলাধুলায় যদি কোনো সংস্থা উৎসাহিত করে থাকে খেলাধুলাকে, আর তরুণ ক্রীড়া প্রতিভা শনাক্তকরণের দিক থেকে ক্রীড়াবিদদের কর্মসংস্থান এবং ক্রীড়া কল্যাণে অবদান আর খেলাধুলার উন্নয়ন, এই 4টে ক্যাটাগরিতে যদি কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের অবদান থাকে, তাকে এই পুরস্কার দেওয়া হয় রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার। অর্থাৎ আমাদের খেলাকে প্রমোট করার জন্য একটা পুরস্কার, কিন্তু এটাতে কোনো নগদ পুরস্কার দেওয়া হয় না, ঠিক আছে? একটা সার্টিফিকেট আর তার সাথে একটা মোমেন্টো বা একটা ট্রফি থাকে, কোনো নগদ পুরস্কার থাকে না। তারপরে দেখো, ভারতের খাদ্য সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হচ্ছে আশুতোষ অগ্নিহোত্রীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশুতোষ অগ্নিহোত্রীকে এফসিআই এর সিএমডি হিসাবে নিযুক্ত করা হয়েছে। এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া 14 জানুয়ারি 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হেডকোয়ার্টার আমাদের নিউ দিল্লিতে রয়েছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া হচ্ছে একটা গ্রাহক বিষয়ক খাদ্য এবং জনবিতরণ মন্ত্রণালয়ের অধীন একটা সংবিধিবদ্ধ সংস্থা। 1964 সালের খাদ্য সংস্থা আইনের অধীনে 1965 সালে এটা প্রতিষ্ঠিত হয়। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারত জুড়ে খাদ্য সংগ্রহ, সঞ্চয় আর বিতরণ পরিচালনা করে। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে একবার বলে দিই, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, তোমাদের রেলওয়ে গ্রুপ ডি আগের দিনেই বলেছি 10th প্লাসরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রেলওয়ে গ্রুপ ডির জন্য। তো যারা যারা ভাবছিলে এতদিন যে 10th পাস আমরা অ্যাপ্লাই করতে পারবো কি না, তারা অবশ্যই স্টার্ট করে দাও প্রিপারেশান। তোমাদের বুলেট ব্যাচে A to Z পুরো রেলওয়ে গ্রুপ ডিটা কিন্তু কভার হয়ে যাবে। কোনো এই রিলেটেড ইনফরমেশান, ডেমো ক্লাস, ডেমো পিডিএফ, মক টেস্ট, এগুলো সব কিছুটা দেখতে চাইলে তোমরা এখানে পেড কোর্সে গিয়ে দেখতে পারো। এখানে তোমাদের 3 রকমের মক টেস্ট আছে। একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, একটা হচ্ছে তোমার চ্যাপ্টার ওয়াইজ, আর একটা হচ্ছে ফুল লেন্থ। তোমরা বুলেট ব্যাচে এনটিপিসি আর গ্রুপ ডি দুটোরই সমস্ত জিনিস পাবে।
তো এই নাম্বারে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ অথবা কল করে। আর বুলেট ব্যাচে যত তাড়াতাড়ি সম্ভব প্রিপারেশন স্টার্ট করে দাও। তোমরা খুব বেশি হয়তো টাইম পাবে না, অনেক পড়াশোনা কিন্তু করতে হবে। রেলওয়ে গ্রুপ ডিতে প্রায় 60,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি তোমাদের থাকতে পারে। আর WBPKP স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ তো তোমাদের রয়েইছে। পরিবর্তন ব্যাচ কোর্স তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো সবাই। পিএসসি ক্লার্কশিপের মেনের তোমাদের কোর্স চলছে ডেসক্রিপটিভ ব্যাচের জন্য। SSC ফাউন্ডেশন ব্যাচ, GD, MTS, CHSL এটাও রানিং। এখানেও তোমাদের A to Z পুরো SSC সিলেবাস কভার হবে। সমস্ত জিনিস চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ এগুলো তোমাদের চলছে। তো এই নাম্বারে যোগাযোগ করে নাও ডেমো ক্লাস, ডেমো PDF এর জন্য। যাই হোক, পরের প্রশ্ন আমরা চলে আসি। সম্প্রতি কোন রাজ্যের বন বিভাগ মহাভারতের উপর ভিত্তি করে একটি পার্ক তৈরি করেছে? দেখো, উত্তরাখণ্ডের বন বিভাগ মহাভারতের উপর ভিত্তি করে একটা পার্ক তৈরি করেছে রিসেন্টলি, যার লক্ষ্য প্রাচীন ভারতীয় গ্রন্থের মাধ্যমে বন সংরক্ষণ আর পরিবেশগত সচেতনতা প্রচার করা। উত্তরাখণ্ড বন বিভাগ মহাভারতে উল্লেখিত উদ্ভিদের প্রজাতি সমন্বিত একটা এথনো বোটানিক্যাল গার্ডেন তৈরি করেছে। এই বাগানটার নাম দেওয়া হয়েছে মহাভারত ভাটিকা। ঠিক আছে, বাগানটাতে মহাভারতের 8টা পর্বে উল্লেখিত 37 প্রকারের উদ্ভিদ প্রজাতি রয়েছে। আর এই বাগানটা কোথায় রয়েছে? হালদোয়ানির পাহাড়ি রেঞ্জে স্থাপন করা হয়েছে এবং প্রায় 1 একর জমি জুড়ে এটা বিস্তৃত। আমরা যদি উত্তরাখণ্ড রিলেটেড একটু দেখে নিই, এটা 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো কত পরীক্ষাতে এসেছে তোমাদের, SSC, CPO, RRB, NTPC, SSC, CHSL, আরও অনেক পরীক্ষা আছে, আমি সব দিনই এখানে। রাজধানী গ্রীষ্মকালীন গাইডসেন, শীতকালীন দেরাদুন। আন্তর্জাতিক সীমানা শুধু নেপাল আর চীনের সাথে রয়েছে। আর রাজ্যের সীমানা রয়েছে তোমার হিমাচল প্রদেশের সাথে আর হচ্ছে উত্তরপ্রদেশের সাথে। হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, দুটো রাজ্যের সাথে, দুটো দেশের সাথে আন্তর্জাতিক সীমানা। টোটাল 13টা জেলা রয়েছে। আর এখানকার উত্তরাখণ্ডের সরকারি ভাষা হচ্ছে হিন্দি আর সংস্কৃত। তারপরে দেখো, বিধানসভার 70টা আসন রয়েছে, রাজ্যসভার 3টে আসন রয়েছে, লোকসভার রয়েছে 5টা আসন। হাইকোর্ট হচ্ছে উত্তরাখণ্ড হাইকোর্ট নৈনিতালের। প্রথম রাজ্যপাল সুরজিৎ সিং বার্নালা, বর্তমান রাজ্যপাল গুরমিত সিং। প্রথম মুখ্যমন্ত্রী নিত্যানন্দ স্বামী, বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ওকে। আর স্টেট অ্যানিম্যাল হচ্ছে অ্যালপাইন মাস্ক ডিয়ার, স্টেট বার্ড হিমালয়ান মোনাল, স্টেট ট্রি হচ্ছে বুরান্স আরবোরিয়াম রোডোডেন্ড্রন। আর ন্যাশনাল পার্ক হচ্ছে গঙ্গোত্রী, গোবিন্দ পশু বিহার ন্যাশনাল পার্ক, জিম করবেট, নন্দা দেবী, রাজাজি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ডান্স ইম্পর্টেন্ট উত্তরাখণ্ডের কি রয়েছে? রোমালা, ঝোড়া, ছোপাটি, তারপর বারাদা নাটি, ঠিক আছে, ধুরাং, এগুলো রয়েছে। নেক্সট, কোন বছরকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করার জন্য সংস্কারের বছর হিসেবে ঘোষণা করেছে? দেখো, সংস্কারের বছর হিসেবে ঘোষণা করেছে 2025-কে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করার জন্য বা আধুনিকীকরণ করার জন্য মডার্নাইজেশন করার জন্য আর কি, ঠিক আছে, 2025 সালকে সংস্কারের বছর হিসেবে ঘোষণা করেছে। গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে কি কি রয়েছে? প্রতিরক্ষা, উৎপাদন, অবকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার, ক্রয় প্রক্রিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, সাইবার যুদ্ধের মতো উদীয়মান প্রযুক্তি। নেক্সট, সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কোন নদী পরিষ্কারের উপর দৃষ্টি নিবদ্ধ করে জল পরিশোধন প্রকল্পের উদ্বোধন করেছেন? এটা হয়ে যাবে রাপ্তি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাপ্তি নদীতে প্রবাহিত ড্রেনগুলো পরিষ্কার করার জন্য বেশ কয়েকটি জল পরিশোধন প্রকল্পের উদ্বোধন করেছেন। এই উদ্যোগটা 3 জানুয়ারি 2025-এ চালু করা হয়েছিল। আর এর লক্ষ্য জল পরিশোধনের জন্য পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করে নদীর পরিবেশগত স্বাস্থ্য উন্নত করা। পশ্চিম রাপ্তি কুয়ানো নামেও পরিচিত একটা নদী, যেটা মধ্য পশ্চিম অঞ্চল নেপাল, তারপর উত্তরপ্রদেশ রাজ্যের আওধ এবং ভোজপুর পূর্বাঞ্চল অঞ্চলে এবং অবশেষে ঘাঘরাতে পতিত হয়েছে। এটা গঙ্গার একটা প্রধান বাম তীরের উপনদী এবং নেপালে কর্ণালী নামে পরিচিত। তারপরে সম্প্রতি তমু লোসার উৎসব, এটা কোথায় পালিত হচ্ছে? নেপালে পালিত হচ্ছে তমু লোসার উৎসব। দেখো, তমু লোসার নেপাল আর তিব্বতের গুরুং সম্প্রদায়ের মধ্যে একটা বিখ্যাত উৎসব। এই তমু শব্দটা গুরুংদের প্রতিনিধিত্ব করে। নেপাল এবং তিব্বতের লোকেরা এই মহান আনন্দ উৎসব উদযাপন করে, যা এই সম্প্রদায়ের নববর্ষের উপলক্ষ। আর এই উৎসবটা সাধারণত হিন্দু ক্যালেন্ডারে
পৌষ মাসে এবং ইংরাজি ক্যালেন্ডারে ডিসেম্বর মাসে পড়ে। তারপরে নিচের কোন আইআইটি ব্যথাহীন ইনজেকশনের জন্য একটি সুচবিহীন শক সিরিঞ্জ তৈরি করেছে? এটা করেছে তোমার আইআইটি মুম্বাই। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বের গবেষকরা একটি শকওয়েভ ভিত্তিক সূচমুক্ত সিরিঞ্জ তৈরি করেছেন, যেটা ত্বকের কম ক্ষতি এবং সংক্রমণের কম ঝুঁকি সহ ব্যথাহীন আর নিরাপদ ওষুধ সরবরাহ করতে পারবে। দেখো, 2024 সালের ক্রিকেটে মানে অস্ট্রেলিয়া পুরুষদের বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক কাকে মনোনীত করেছেন? এটাও খুব ইম্পর্টেন্ট একটা স্পোর্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে জসপ্রীত বুমরা 2024 সালের ক্রিকেটে অস্ট্রেলিয়া পুরুষদের বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে মনোনীত করেছে। ঠিক আছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক, মনে রাখবে। এই জসপ্রীত বুমরা 2024 সালে 13টা ম্যাচে 71টা উইকেট নিয়েছেন, যার গড় হচ্ছে 14.92, স্ট্রাইক রেট 30.16। যশস্বী জয়সওয়াল অন্য একজন ভারতীয় ওপেনার হিসেবে তার স্থান অর্জন করেছেন। 15 ম্যাচে 54.74 গড়ে 1478 রান। আর জয়সওয়ালের তালিকায় রয়েছে 9টা অর্ধশতরান, 3টে সেঞ্চুরি আর 2টো ডাবল সেঞ্চুরি। তারপরে সম্প্রতি কে বিজয়ানন্দ নিচের কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হয়েছেন? কে বিজয়ানন্দ অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্য সচিব হয়েছেন। এই কে বিজয়ানন্দ একজন 1992 ব্যাচের আইএএস অফিসার। 2022 সাল থেকে এপি জেনকো অর্থাৎ অন্ধ্রপ্রদেশ পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুখ্য সচিব সম্পর্কে আমরা যদি দেখি, মুখ্য সচিবকে ভারতের মৃত্যুদণ্ড ব্যবস্থার সর্বোচ্চ কর্মকর্তাদের একজন বলে মনে করা হয়। ভারত সরকারের প্রবীণতম আইএএসকে মুখ্য সচিব হিসাবে নিয়োগ করা হয়। মুখ্য সচিব হচ্ছেন রাজ্য সচিবালয়, রাজ্য ভারতীয় প্রশাসনিক পরিষেবা, রাজ্য সিভিল সার্ভিসেস বোর্ড আর রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত সিভিল পরিষেবাগুলোর পদাধিকারী বলে প্রধান। মুখ্য সচিব রাজ্য প্রশাসন সংক্রান্ত সমস্ত বিষয় মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবদের নিয়োগ করেন। সাধারণত সিনিয়র আইএএস অফিসারদের রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মতামত নিতে পারেন, তবে এই পরামর্শ বাধ্যতামূলক হয় না। মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গেও তিনি পরামর্শ করতে পারেন। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নিই। কোন কোষ অঙ্গাণু এটিপি উৎপাদনের সাথে সম্পর্কিত? এটার উত্তরে যাবে মাইটোকন্ড্রিয়া। আর পৃথিবীর কোন বিন্দুতে মধ্যাকর্ষণ শক্তি নেই? এটা হয়ে যাবে পৃথিবীর কেন্দ্র। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, জাতীয় একতা দিবস কবে পালন করা হয়? জাতীয় একতা দিবস। আর পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভ রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 5 জানুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স। কোন রাজ্য দেশের প্রথম উপকূলীয় এবং ওয়েডার পাখি শুমারি পরিচালনা করছে? গুজরাট। দিল্লির পুরোহিতদের জন্য পূজারী গ্রন্থি সম্মান প্রকল্পে কত টাকা মাসিক অনুদান দেওয়া হয়? 18,000 টাকা। মণিপুরের কোন স্থানে ভারত মায়ানমার 9.214 কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেড়া নির্মাণ প্রকল্প সম্পন্ন করেছে? মোরেহ। ভারতীয় বিমান বাহিনীর পশ্চিমা বিমান কমান্ডের কমান্ড সম্প্রতি কে গ্রহণ করেছেন? এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। মীরা ভায়ান্দার পৌর নিগমে মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার জন্য যে উদ্যোগটা শুরু করেছে তার নাম কি? ফরাল সুখী। রোমানিয়া আর বুলগেরিয়া আনুষ্ঠানিকভাবে সেনজেন জোনের পূর্ণ সদস্য হয় কবে? জানুয়ারি 1, 2025। সরকার ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্ট লিমিটেডকে আগামী 4 বছরের জন্য কোন দেশে নন বাসমতি চাল রপ্তানি অনুমতি দিয়েছে? ইন্দোনেশিয়া। 2024 অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত কপিল পারমার কোন খেলার সাথে যুক্ত? জুডো। আইটিআই অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? যতীন্দার পাল সিং। 1 জানুয়ারি 2025-এ ডিআরডিও কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? 67তম। বিশ্ব ব্রেল দিবস কবে পালন করা হয়? 4 জানুয়ারি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও।
আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।